আচ্ছা, জীবনের এই কঠিন রাস্তায় এমন কে আছেন তোমার লাইফে যার কাছে মনের কথা সব খুলে বলতে পারো? আমার পার্টনার। সব বলতে পারো? সব। মানে ওকে ছাড়া আমি এক পাও চলতে পারি না। তুমি টিউশন করছো, সঙ্গে অ্যাপ ক্যাব চালাও? অ্যাপ ক্যাব চালাই, সাথে মানে আমার একজন পরিচিত একজন রয়েছেন, আমার একটা দাদা আর একজন দিদি, ওনাদের নর্থ বেঙ্গলে ওনাদের হোমস্টে রয়েছে, সিলারিগাওয়ার পাদাম চেনে। আমরা একটা পেজও খুললাম, এক্সপ্লোর এক্সকারশন বাই কেয়া বলে। তো তাহলে শুরু করি। সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছো, সেটা নিয়ে ইন ফিউচার ভাবনি যে কিছু করবে বা ভাবছো কিছু? এখন আর পসিবল নেই। কেন? কারণ আমার যখন এই চাকরিতে ঢুকে গেলাম তখন ফ্যামিলি হোক বা তখন আমি একটা সম্পর্কে আসলে জড়িয়ে যাই, ঠিক আছে, যেটা একটু মানে সব সম্পর্কের থেকে একটু ডিফারেন্ট সম্পর্ক, ঠিক আছে। তো সেইখানেই আমি প্রচুর পরিমাণে ফেসে যাই। তোমার ভালো লাগা, তোমার জীবন সঙ্গী খুঁজে নেওয়া, তখন তুমি মাকে বললে, বাবা জানলো, অ্যাকসেপ্ট করে নিল, বন্ধুরা কিভাবে নিয়েছিল? ছোট থেকে যাদের থেকে বড় হয়েছি, তো তাদেরও কিছু কিছু জন অ্যাভয়েড করে যে এটা কোনো লাইফ হলো, মানে দুটো মেয়ে কিভাবে থাকবি। আচ্ছা, কলকাতার রাস্তায় যখন গাড়ি চালাও তখন কতটা নিজেকে সেফ মনে করো তুমি চালাতে গিয়ে? সেফ মনে করি, ওকে। কারণ মানে আপাতত কোনো প্রবলেম হয়নি। আর রাতের দিকে কত রাত অব্দি গাড়ি চালাও? রাতের দিকে আমি চালাই না, যেহেতু আমার ওই খারাপ একটা আর এরকমও হয়েছিল মাঝেরহাট থেকে কলকাতা স্টেশনে একটা ছেলে এসেছিল ফুল ড্রাঙ্ক, মানে ফুললি, মানে সে যখন কলকাতা স্টেশনে নামছে, মানে সে মানে গাড়ি থেকে আমার নামতে পারছে না, সে টাকা দেবে কি, হেলমেট খুঁজে পাচ্ছে না, এরকম। মানে ওই জন্য এবার বাবা মা একটা কথাই বলছে যে দেখ তুই রাত্রিটা করিস না, সকালবেলাটাই করিস। তো আমি ওই 7টা 7:30টার সময় বেরিয়ে যাই। অনেক সময় পার্মানেন্টও অনেক দাদা দিদিরা রয়েছেন যে অনেক সময় বলে দেয় যে কালকে চলে এসো, বেরোবো। আর যদি না থাকে তখন 7:30, 8টা বা 7টা এরকম টাইমে বেরোয়, আর সন্ধ্যে 6টার মধ্যে 6টা 6:30টার মধ্যে ঢুকে যাই। কারণ তারপরে আবার টিউশন থাকে মাঝে মাঝে। টিউশন এখন করছো? আবার শুরু করেছি। আচ্ছা, তুমি টিউশন করছো, সঙ্গে অ্যাপ ক্যাব চালাও? অ্যাপ ক্যাব চালাই, সাথে মানে আমার একজন পরিচিত একজন রয়েছেন, আমার একটা দাদা আর একজন দিদি, ওনাদের নর্থ বেঙ্গলে ওনাদের হোমস্টে রয়েছে, সিলারিগাওয়ার পাদাম চেনে। তো আমি একদিনকে বললাম যে তাহলে তো তোমার বিজনেস, মানে তুমি যে তোমার যখন রয়েছে, আমার তো প্রচুর মানুষ চেনা পরিচিত আছে, তো আমরা একটা পেজও খুললাম, এক্সপ্লোর এক্সকারশন বাই কেয়া বলে। তো তাহলে শুরু করি। তো 2 বছর ধরে চালাচ্ছি, মানে চলছে, মানে শুধু মানে নর্থ বেঙ্গল নয়, অরুণাচল, হিমাচল আর গোয়া, আন্দামান। নর্থ বেঙ্গলটাই আমার অ্যাকচুয়ালি বেশি হয়, আর অরুণাচলটা ভালো হয়, কাশ্মীর। তো যতজন বুক করেছে মানে সবাই বলেছে যে মানে যা কথা দিয়েছি কথা রেখেছি। ওটাও তাহলে তুমি দেখো? ওটাও দেখি, কারণ মানে ওটাকেও সাথে সাথে চালাচ্ছি, কারণ দেখছি যে আমার ওটাতে কি, ওটাতে তো আমার কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। মানে আমার শুধু, আমি যেহেতু কথা বলতে ভালোবাসি, আমার কথা দিয়েই লোকে যখন আমাকে বিশ্বাস করছেন, খড়গপুর থেকে হোক বা অনেক জায়গা থেকে হোক, বা আমার বন্ধু বান্ধবরা, আমার আগের অফিসের লোকজনরা প্রচুর বুক করছেন এবং যাচ্ছেন, বলছে না ভালো। একদম। আচ্ছা, সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছো, সেটা নিয়ে ইন ফিউচার ভাবনি যে কিছু করবে বা ভাবছো কিছু করবে? এখন আর পসিবল নয়। কেন? কারণ আমার যখন এই চাকরিতে ঢুকে গেলাম তখন ফ্যামিলি হোক বা তখন আমি একটা সম্পর্কে আসলে জড়িয়ে যাই, ঠিক আছে, যেটা একটু মানে সব সম্পর্কের থেকে একটু ডিফারেন্ট সম্পর্ক, ঠিক আছে। তো সেইখানেই আমি প্রচুর পরিমাণে ফেসে যাই। কিরকম? মানে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়, এবার সে বিবাহিত ছিল, তার একটা বাচ্চা ছিল, কিন্তু সে ডিভোর্স হয়ে যায়। তো এবার একদিনকে হট করে আমাদের যখন মানে সে কেয়ার করতে শুরু করলো, যখন সম্পর্কটা যখন শুরু হয়, তো তখন আমি বাড়িতে বলি, স্বাভাবিক অন্যান্য বাবা মাদের মতো, তো আমার বাবা মাও প্রথমে এটাকে মেনে নিতে পারছিলেন না একদম। তো আমি তখন, আমার দাদা বা আমার বৌদি তখন হেল্প করেছিল, তখন আমি মাকে এটাই বোঝাই যে মা দেখো, তুমিও তো আমাকে জোর করে বিয়ে দেবে, কিন্তু লাইফটা তো আমার, আমিও তো থাকতে পারবো না। আমি যে চেষ্টা করিনি আগে তা না, আমি আগেও একটা এরকম একটা মানে ছেলের সাথে সম্পর্কে গেছি, কিন্তু আমি পারিনি, ঠিক আছে। তখন আমি রিয়েলাইজ করি যে না, এটা আমার পসিবল নয়, আমার দ্বারা এটা হবে না, কারণ আমার একটা মেয়েকেই ভালো লাগে। তো যখন আমি, আমার দাদা বৌদিও বললো, মানে আমার দাদা বৌদি বললো মাকে যে মা দেখো, লাইফটা তো ওর,
আর ছোটো থেকে তো দেখছো যে ও এরকমভাবেই থাকে। তো আমরা যদি ওর মানে এটাকে যদি ভালো না বাসি তাহলে ও কোথায় যাবে। আমার বাবা মা হচ্ছে প্রচুর ফ্র্যাঙ্ক, মানে আমার বন্ধু, মানে আমার বেস্ট ফ্রেন্ড এরকম। তখন মা বললো আচ্ছা ঠিক আছে, তুই যেটাতে ভালো থাকবি সেটাই। কিন্তু তখন যখন ওই সম্পর্কটা আমি চলে যাই, তখন হুট করে কী হয়েছে, ওর বাবা মাটা খুব ভালো ছিল না, আমাকে বললো যে আলাদা থাকতে হবে। তখন আমি একটা আলাদা জায়গায় গিয়ে আমি আর ও মিলে থাকি। তখন কি হতো, দিনরাত প্রচুর ও আজকে এই টাকা লাগবে, ওর বাড়ির লোক কালকে ওই টাকা লাগবে, এই করে 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 আমার পুরো শেষ হয়ে যায়। মানে আর ভাবিনি। তো তখন আমার বাবার শরীরটা একটু খারাপ করে, তখন আমি ফিরে আসি যে না আমি ভুল করছি, মানে এখানে গেলে আমার সব কিছুই মানে আমার মানে চলে যাবে, কম্প্রোমাইজ করতে হচ্ছে, কম্প্রোমাইজ করে আমার টাকা পয়সা সব চলে যাচ্ছে। তখন আমি মানে ফিরে আসি। তখন আমার বেস্ট ফ্রেন্ড চৈতি বলে, ও আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে যে মানে করিস না, মানে করিস না বলতে দেখ তোর যে লাইফে ভালো হবে তুই সেটাই কর। তখন বন্ধু বলতে ওই ছিল, মানে ও আমাকে পুরোপুরি সাপোর্ট করেছিল। তারপরে আবার একটা মানে 1 বছরের একটা সম্পর্ক যাই, নর্থ বেঙ্গল লং ডিস্টেন্স সম্পর্ক। তো সেইখানে সম্পর্কটা বলতো সে কোনোদিনও কলকাতায় আসতে পারবে না, আচ্ছা এরকম। আমি সবসময় নর্থ বেঙ্গল 1 মাস অন্তর অন্তর যেতাম। তো মা বলছে দেখ মানে যখন আমার ওই ক্রাইসিসটা যখন হলো যে ওই ভ্যানে করে করছি, তখন ও দেখলাম একটু ডিটাচ হতে শুরু করলো। আবার যখন আমি কাজে গেলাম তখন আবার ও হলো। তখন আমি ভাবলাম যে না, এবার ওর খালি কি মানে ওর বাবা ছিল না, হয়তো আমাকেই হয়তো মানে বেশি পরিমাণে করতো, কিন্তু সেখানেও আমার টাকা পয়সা প্রচুর পরিমাণে আমি মানে ওকে কীভাবে ভালো রাখতে হয় চলে যাচ্ছিলাম, মানে নিজেরটা কখনো ভাবিনি একদম। কিন্তু এই পুরো জার্নিতে তুমি বাবা মা দাদা সকলের সাপোর্ট খুব প্রচুর প্রচুর। তখন কি হয়েছে একদিন মানে এই আমার যে এখন রয়েছে মানে তোমার এখন যে পার্টনার, তো সে একদিনকে আমাকে আউট করে মানে ঘুরতে যাওয়া নিয়ে সে বুক করে যে চটকপুকুরের মানে ট্যুর প্যাকেজটা একটু বলে দেবে। তখন আমার আমার যে লং ডিস্টেন্সের যে সম্পর্ক ছিল ঝামেলা চলছিল, আবার আমি ওকে ইগনোর করি, বলি যে আমি এসব এখন বলতে পারবো না। কিছু মাস পর তখন যেদিনকে ও ফিরছে ঘুরে, সে আমার পার্টনার ফিরছে, তখন আমি তাকে SMS করি যে তুমি কি প্যাকেজটায় যাবে। বলছে না আমি তো আজকেই ঘুরে ফিরছি। ঠিক আছে, তো তখন থেকে আবার ওর সাথে আমার মানে কথা বলা শুরু হয়। তো মাকে ছবিটা দেখাই, এবার সে আমার থেকে বয়সে 4 বছরের বড়, ঠিক আছে বড়। তো মাকে এরকম দেখাই, তো মাকে বলি যে তুমি আগে দেখো, আমিও আগে মিশি, আমি আর ভুল করব না। তো তারপরে কি হলো, যখন ওর সাথে মিশলাম মানে ও যখন আমার বাড়িতে প্রথম গেল, প্রথমে একটু ভয় ভয় লাগছিল যে এরকম দুটো ইনসিডেন্ট হয়েছে বাড়িতে, আমি কীভাবে মানে এরকমভাবে বলবো, মানে আর তো মানে মানে মানাটাও তো একটা ওদের ব্যাপারে ওদের একটা চাপের ব্যাপার। যখন দেখলো ওর সাথে যখন মিশলো, মানে এখন কি হয় আমার থেকে মানে ও হচ্ছে প্রাণ। মানে মা বলে যে আমার বাবা মা এটাই মানে আমার মা এটাই বলে, যদি আর কোনোদিন লাইফে ওর চেঞ্জ হয় আমরা কিন্তু আর মানবো না, কারণ তুই যেভাবে ওকে আগলে রেখেছিস, বা আমিও দেখেছি যে এরকমভাবে আমার বাবা মার সাথে সাথে যদি সত্যি কেউ এরকম এত সাপোর্ট করে, এত মানে আমার এই টাইমে এত সাপোর্ট করে, মেন্টালি হোক বা টাকা পয়সা দিয়ে হোক, সমস্ত কিছু দিয়ে, তো সেটা হচ্ছে সে। কবে সেটেল করছো? অ্যাকচুয়ালি ওর একটা ক্লাউড কিচেন আগে ছিল, বাট ও টিউশনই করে, ও মানে ওর রান্না মানে দারুণ দারুণ মানে দারুণ। তো মাঝে মাঝে আমরা এক্সিবিশনও করি, যা আসে। এবার একটা ইচ্ছা আছে যে একটা দোকান নেওয়ার বা একটা কিছু একটা মানে এই মানে নিজে একটু সেটেল না হলে, মানে আমার বাবার যেহেতু এখন এই অবস্থা, তো পুরোটাই তো এখন আমার ওপর। 1 বছর বা 2 বছর বাদে যেদিনকে আমরা মনে করবো যে হ্যাঁ আমরা সেটেল দুজনেই, বয়স হয়ে যাক না কেন, ভালোবাসা তো আর থেমে থাকে না, মনের ভালোবাসা তো রয়েছে, তো সেদিনকে আমরা সেটেল করেছি। আচ্ছা, প্রথম তুমি কখন অনুভব করলে বা প্রথম কখন ক্লাস 7-এ ফিল করলে যে তোমার মেয়েদেরই ভালো লাগছে? অ্যাকচুয়ালি ক্লাস 7-এ যখন পড়ি তখন বলে না স্কুল লাইফের একটা ছোটো হালকা ফুলকা ভালো লাগা, তো একটা শুরু হলো। তো তখন আবার আমি একটা ছেলের সাথেও কিন্তু সম্পর্কে আসার চেষ্টা করেছিলাম যে হয়তো এটা এমনি হয়তো। তো তখন অ্যাকচুয়ালি আমার দাদা যখন চলে যায় আমার বাবা মাকে ছেড়ে বিয়ের পর, তখন আমার মায়ের হার্ট ব্লক হয়ে যায়। আচ্ছা, তখন মা নিজের মধ্যে আর ছিল না, তখন কিন্তু সেই ছেলেটা মাকে পুরো ছেলে মানে মানে মায়ের মতো করে আগলে রেখে মাকে ভালোবাসতো। কিন্তু যখন মানে ওই ছেলেটা যখন আমার ক্লোজ হওয়ার চেষ্টা করতো, তখন আমি ওকে একদিন বলি যে না সত্যি আমি না ফিল করছি যে এটা আমার দ্বারা হবে না, মানে বলি। ইভেন তারপর যখন কিছু বছর আগেও আমাদের একটা NGO ছিল প্রান্তিক হারিয়ারি পাপা বলে, তো ওখানেও একটা ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়।
সে সত্যি খুব ভালো। তো সেখানেও সে আমাকে পছন্দ করে। তখন আমি ভাবলি যে ঠিক আছে, মাও যখন, তাহলে একবার ট্রাই করে দেখি যে সত্যি এটা কি আমার প্রবলেম নাকি না আমি মনটা এরকম বুঝতে পারছি না। তো তার সাথেও সম্পর্কটা যখন 6 মাস এরকম হয়, তারপর আমি আস্তে আস্তে সত্যিই ডিটাচ হয়ে গেলাম। তখন আমি আমার বন্ধু-বান্ধবকে, কিছু, কিছু বন্ধু-বান্ধবকে বলেছিলাম। কিন্তু আমি এটাই বলেছিলাম, যেদিন আমি নিজের পায়ে দাঁড়াবো আমি বাবা-মাকে বলবোই। আমাকে যদি তাড়িয়েও দেয় অসুবিধা নেই। আমি তখন করতে পারবো। তারপরেই আমি যখন চাকরিটা করি, আমি তখন ডিরেক্ট মাকে বলেছিলাম। মানে তখন তো ওই সম্পর্কটা আবার চলে আসে, বলি। এবার আমি কি হতো, আগে যেমন সোশ্যাল মিডিয়া হোক বা বন্ধু-বান্ধবকে বলতে একটু ভয় পেতাম। যে বলবো, কি ভাববে? সোশ্যাল মিডিয়ায় বলবো, ফ্যামিলির লোকেরা ডিটাচ হয়ে যাবে। তো তারপরে আমি ভাবলাম যে না, আমি তো কোনো অন্যায় করছি না। ভালোবাসা ভালোবাসাই। তো এখন আমি সোশ্যাল মিডিয়াতেও দিই, বন্ধু-বান্ধবরাও জানে। হ্যাঁ, এবার এটা ঠিক যে আমার মা এখনো মানে হয়তো ওর সামনে বলে যে মানে ভালোবাসার কথা বা কিছু, কিন্তু আমার ফ্যামিলির কেউ আসলে বা কিছু বললে এটাই বলে যে ওরা ভালো বন্ধু। মানে এটা বলে, মানে এখনো হয়তো সেইভাবে মা কোথাও সবার বোধহয় মানে ওই সকলের সামনে পুরোটা মেনে পুরোটা নিতে মেনে কষ্ট নিতে হচ্ছে। কষ্ট হচ্ছে। মানে বলে না, মানে এটা বলে যে বলতে আমি হয়তো পারি না। কিন্তু এটা ঠিক যে আমার যখন বন্ধুরা আসে বা ও যখন আসে তখন কিন্তু সেটা কিন্তু বলে না। সামনে। আর আর বাবা? বাবা তো ওকে খুব ভালোবাসে। মানে ২ দিন মানে সপ্তাহে ও শনিবার করে আমাদের বাড়িতে, মানে ওর বাড়ি আমার বাড়ির কাছাকাছি। ও দক্ষিণেশ্বর, আমার সোদপুর। তো এবার মাঝে, মাঝে যখন ও আসে, তো ১ দিন ২ দিন না আসলে ফোন করে ওকে, নিজে থেকেই ফোন করে। "কিরে আজকে আসলি না কেন?" এরকম, "কবে আসবি? কখন আসবি?" মানে এরকম একটা হয়ে গেছে। ইভেন আমি ওর বাড়ির থেকেও, মানে ওর বোন সাথে তো আমার মানে খুব ভালো সম্পর্ক। বাহ! এবং ওদের বাড়িতেও আমি যাই, কাকিমা, কাকু। মানে ও হয় এটা কি যে ওর বাড়ির থেকেও হয়তো সেটা মেনে নেওয়াটা পসিবল ছিল না একটা টাইমে। কিন্তু এটাই ওকে বলেছে যে আ "তুই যার সাথে থাকবি একদম। তার সেটাই সাথে।" আসল। সেটাই আচ্ছা, এখন তোমার পরিবারে রয়েছেন তুমি, বাবা এবং মা। মা। বাবা ক্যান্সারে আক্রান্ত। হ্যাঁ, রিসেন্ট আর নভেম্বর মাসে। তুমি একমাত্র আর্নিং মেম্বার। একদম। তুমি এই যে ধরো অ্যাপ ক্যাব চালাচ্ছ, সঙ্গে তোমার টিউশন রয়েছে, তারপরে তোমার একটা ট্রাভেলসের একটা হুম। বিজনেস রয়েছে, ছোট করে শুরু করেছো। তো সব মিলিয়ে পুরো দায়িত্বটাই তোমার হ্যাঁ, এখন, হ্যাঁ। তোমাকেই সামলাতে হুম, হচ্ছে। হুম। এবং যেটা বললে ছোটখাটো অনেক, যেহেতু তুমি কাজ করতে ভালোবাসো, হুম। একটা প্রোডাকশন হাউসের সঙ্গেও তুমি এটা আগামী যুক্ত দিনে হচ্ছি। যুক্ত হচ্ছ, এটাও একটা ভালো লাগা। এবং এমনি আমার প্যাশন হচ্ছে, আমি ছোটবেলা থেকে নাচ শিখতাম। আচ্ছা। ভরতনাট্যম করে, মানে ভরতনাট্যম, কাথক করেছি 3rd ইয়ার অবধি। তো কি হয়েছিল, ওগুলোও বন্ধ হয়ে গেছিল। ছবি আঁকতাম আগে। তো ইভেন জিমন্যাস্টিক করেছি ছোটবেলায়। ঠিক আছে? হুম। তো এখন ওই নাচটা আবার শুরু করেছি, মানে ক্লাসে যাই। মাঝে, মাঝে বলে যে, আবার ওনারাই বলে যে, "আসিস না কেন?" আ "আসবি" এরকম। আবার ওটা মাঝে, মাঝে একটা ভালো লাগা থেকে ওটাও মাঝে, মাঝে একটু করি। ওকে, মানে ব্যাস। সেটাও রয়েছে। হুম, আচ্ছা, জীবনের এই কঠিন রাস্তায় এমন কে আছেন তোমার লাইফে যার হুম। কাছে মনের কথা সব খুলে বলতে পারো? আমার পার্টনার। সব বলতে পারো? সব। মানে ওকে বাহ! ছাড়া আমি এক পাও চলতে পারি না। আচ্ছা, এত কাজ করো, এত দায়িত্ব, একটা পুরো মানে সংসারের দায়িত্ব নেওয়া, দায়িত্বের মধ্যে কখনো বিষণ্ণতা আসে? প্রচুর। মাঝে, মাঝে এরকম হয়, আমি পুরো ফ্রাস্ট্রেশনে চলে যাই। তখন আমি ওকেই ফোন করে, মানে মেসেজ করি, মানে ওর সাথে কথা বলি না, ফোন করি, বলি, "আমার দ্বারা মনে হয় কিচ্ছু হবে না। আমি তোর সাথে থাকবো না। তুই আমার জন্য লাইফে কেন কষ্ট করবি? তুই কি নিয়ে, মানে তোর তো এরকম তো থাকার কথা ছিল না, বা আমিও তো কোনোদিন এরকম ভাবিনি যে এরকম হয়ে যাবে। মানে আর ৫ জনের মতো তো আমিও একটা স্বপ্ন দেখেছিলাম।" তো ও একটা কথাই বলে, "মানুষ শূন্য থেকেই শুরু করে। ঠিক আছে? তুমি করো না। আ হবে, হবে। কিছু না কিছু একটা আমাদের হবে। ১ বছর হবে না, ২ বছর হবে না, ৩ বছরের মাথায় কি আমরা একসাথে থাকবো? আজকে ধরো তোমার ফ্যামিলির এই প্রবলেমটা চলছে। একটা দিন গিয়ে আবার আমরা উঠে দাঁড়াবোই।" কারণ বাবা তো আমাকে সত্যি কোনোদিনও কষ্টে রাখেনি। খাওয়া-দাওয়া, মানে আমার বাবা প্রচুর পেটু মানুষ, খুব খেতে ভালোবাসেন। খুব। আ এবং তুমি কি বাবার ধাতই পেয়েছো? বাবার কাছ প্রচুর। প্রচুর, তাই তো? খেতে মানে ভালোবাসো। হ্যাঁ, মানে এরকম একটা হতো ছোটবেলায় যে আমার বাবা আগে যখন ট্রান্সপোর্টের চাকরি করতেন, তখন কি হতো, ১৫ দিন ২০ দিন থাকতেন না। আমার জ্বর চলে আসতো। তো ডাক্তার আসতেন। বলছে, "ওর কাকে ভালোবাসে?" "বাবা।" "ও বাবা ছাড়া হবে না ঠিক।" তো বাবা আবার আসতো, জড়িয়ে ধরতো, আমার জ্বর চলে যেত। তা এতটাই ক্লোজ তুমি এতটাই, বাবা? মানে আমি মানে বাবা ভক্ত, মানে পাগল। তাহলে ১ম যখন শুনলে যে বাবা এমন একটি রোগে আক্রান্ত যার চিকিৎসা দীর্ঘদিন ধরে চলবে, হ্যাঁ, তো তখন আমি তো প্রচুর খুব কেঁদেছিলাম। বিষণ্ণতা এসেছিল। কিভাবে সামলেছিলে নিজেকে? আমি মানে এরকম হয়েছিল ওই রাত্রিবেলা, মানে আমি যখন বাবার ১ম এরকম ধরা পড়ে, লক্ষ্মী পুজোর পরের দিন, আমাদের এদিকে লক্ষ্মী পুজোটা বড় করেই হয়। লক্ষ্মী পুজোর পরের দিন যখন ধরা পড়ে, তো আমি বাবাকে বলেছিলাম, "কিছু হবে না, আমি তো আছি।" তো
তখন আমার দাদার ইএসআই কার্ডে মানে দেখানো হয়। তো কী হয়েছিল তখন, ওটা অনেক মানে আজ ডেট পাচ্ছে না, কাল ডেট পাচ্ছে না, এরকম হচ্ছিল। তখন আমার বাবার একটা বন্ধু বুম্বাদা বলে, উনি হেল্প করেছিলেন যে আমাদের বাড়ির সামনে কার্কিনস বলে একটা জায়গা আছে, ওখানেই অপারেশন করাবে, স্বাস্থ্যসাথী কার্ডে হয়ে যাবে, প্লাস কিছু টাকা দিতে হবে। আমি বললাম ঠিক আছে, 20,000 টাকা মতো লেগেছিল। কিন্তু তখন সাথে সাথে ওনার বাবাকে ভর্তি করি। ওই রাত্রেবেলা উনি বলেছিলেন যে 2 বোতল রক্ত লাগবে। এবার ওই রক্তটা এবার ওই রাত্রে দিতেই, মানে পরের দিন সকালে বাবার অপারেশন দিতেই, 10 ঘন্টার অপারেশন দিতেই হবে। তো ওই রাত্রেবেলা আমার দাদা একটা ব্লাড জোগাড় করেছিল, আর একটা ব্লাড যখন সাগর দত্ততে আমরা যাই, মানে আমার দাদা যখন যায় বলছে ব্লাড হবে না, কালকে ডোনারকে নিয়ে আসতে হবে তবেই। তখন আমার যে পার্টনার, সে মানে ওদের কাউন্সিলারকে বলে আমাকে রক্তটা জোগাড় করে দিয়েছিল। তখন রাত 1:30, তখন আমার পাশে আমি কাউকে পাইনি, শুধুমাত্র ও আর আমি, আর আমার মা আর আমার কাকা জেগেছিল। তারপরে ওইটা রাতে দিয়ে পরের দিন আমি বাবার অপারেশন, আমি বাবাকে একটা কথা বলছিলাম তোমার কিচ্ছু হবে না, আমি আছি। ওই 10 ঘন্টার অপারেশনে আমি পাশে প্রচুর মানুষ পেয়েছিলাম, মানে আমার না, ওরই বন্ধু, মানে সেও একজন ট্রান্সম্যান, মানে সেম সেক্স ওরাও, ঈশান সুকন্যা। আমার দূরে যে বন্ধু থাকে, সোদপুরে বাড়ি, কিন্তু ও থাকে নর্থ বেঙ্গলে চাকরি সূত্রে, বা আমার বন্ধু বান্ধবরা, আমার পুরো ফ্যামিলি সেই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছিল। ইভেন এই জার্নিতে যখন বাবার অপারেশন হয়ে যায়, বাবার কেমো দিতে হয়নি, রেডিয়েশন চলাকালীন বাবার মালিকরা, মানে বাবার একটা মালিক যার সাথে বাবার প্রচুর দিনের সম্পর্ক, মানে তাদের বিয়ে থেকে আরম্ভ করে তার বাবার যখন অবস্থা খারাপ হয়ে যায়, তখন কিন্তু আমার বাবাই সব করেছিল। কিন্তু তারাই বাবার যখন এই ক্যান্সার ধরা পড়ে, যেতে পারেনি, জাস্ট মানে কী একটা প্রবলেম হয়েছিল, তখন বাবাকে তার বউই ছাড়িয়ে দিল, না তোমাকে আসতে হবে না, কারণ তার বউ দুর্গাপুর যাবে, বাবা আসতে পারবে না, তাই জন্য। কিন্তু বাবার আরেকটা মালিক পামেলা দি বলে, তিনি প্রতি মুহূর্তে ফোন করেন এবং বাবার প্রচুর হেল্প করেছে। বাবার মানে যার সাথে খুব কম দিন ওঠা বসায় যাওয়া কাজ করেছেন, তারা প্রচুর পরিমাণে হেল্প করেছে। আমার বাড়ির প্রতিটা মানুষ, মানে আমার কাকারা, জেঠুরা, ওই মুহূর্তে, মানে ওই 2-3টে মাস টাকা পয়সা দিয়ে প্রচুর পরিমাণে হেল্প করেছে। আমাদের যা সোনা ছিল সব বিক্রি করে দেওয়া হয়েছে। আমার একটা বন্ধু 10,000 টাকা দিয়েছিল, আর একটা বন্ধু ওই মুহূর্তে আমাকে 3,000 টাকা দিয়েছিল। বন্ধু বান্ধব এদের খুব তুমি কাছে পেয়েছো। হ্যাঁ, এবং আমার পার্টনার তো ছেড়েই দিলাম, প্রতিটা সবসময় রয়েছে। মানে ওই মুহূর্তে আমার সোনা গয়নাও বিক্রি করে দেওয়া হয়েছিল। তারপরে আমাদের যা সেভিংস ছিল, প্রায় আমাদের 8.5 লাখ টাকা মতো এখনো পর্যন্ত খরচা হয়েছে বাবার জন্য, সব শেষ। কিন্তু দুঃখের বিষয় এটাই এসে দাঁড়ালো, বাবার যখন সব ঠিক, রেডিয়েশন নিজে গিয়েই সমস্ত কিছু দেওয়ার পর যখন ওই প্লেটটা যখন খুললো, এই রিসেন্ট 1 মাস হবে, তখন ওই স্টিচটা কোনো কারণে খুলে যায়, পুরো হাড় বেরিয়ে আছে এখনো পর্যন্ত। তো সুগার বাবাকে ঠিক করতে দিচ্ছে না, আস্তে আস্তে বাবার, ইভেন আমার পাড়া প্রতিবেশী, আমার পাড়ার যাদের মানে নাম করলেই নয়, মানে পাড়ার 3টে ফ্যামিলি। আচ্ছা, বাবার ক্যান্সারটা কোথায় ধরা পড়েছে? মাড়িতে। আচ্ছা। তো ডাক্তারবাবু তো মানে ভগবান আমার কাছে, ডক্টর রাজশ্রী ব্যানার্জি, উনিকে দেখলেই মানে মানুষ ভালো হয়ে যাবেন, এরকম ব্যাপার, এত ভালো মানুষ। ইভেন উনি লাস্ট টাইমেও আমাকে মানে একটা জাস্ট লিকুইড 100 ml একটা লিকুইড, যার দাম 2600 টাকা, ওই টাকাটা উনিই দিয়েছেন, এরকম। তো আমার পাড়া প্রতিবেশী প্রতিটা মুহূর্তে মানে টাকা পয়সা দিয়েও কিন্তু হেল্প করেছে আমার পাড়ার প্রতিবেশী, মানে এরকম কম শোনা যায়। ইভেন রাত 12টা 1টা পর্যন্ত ওনারা পাশে দেখেছে, আমার সাথে গেছেন। এই রিসেন্ট হুট করে বাবার ওয়েট 31 কেজি হয়ে গেছে, মানে বাবা এখন পুরো বিছানায় শয্যাশায়ী। এখন রিসেন্ট বাবার একটা চোখ পুরো বন্ধ হয়ে গেছে, বা চোখটা খুলতে পারছে না। আমার মা 24 ঘন্টা বাবার সেবা করে চলেছে, 24 ঘন্টা। কিন্তু দাদারা বলতে, দাদা যেহেতু আর্নিং, আমার একটাই দাদা, যেহেতু দাদার আর্নিং মেম্বার, ওই 15,000 টাকাও ইনকাম করে, ওর টুইন্স, ওর একটা আলাদা সংসার, ও পারে না সেক্ষেত্রে ও যতটুকু সামর্থ্য, কখনো 1,000 টাকা, কখনো ফল, কখনো কিছু খাবার ও দিচ্ছে। কিন্তু এবার পুরোটাই তোমাকেই দেখতে হচ্ছে, পুরো আমার, মানে বাবার ড্রেসিং করানো থেকে আরম্ভ করে বাবার যে খাওয়া, কি খাবে, আমাদের সংসার কি করে চলবে, মানে সঙ্গে সেভিংস কিছুই আর নেই, সঙ্গে আমার ইএমআই, তো সেগুলো সবটাই আমার, মানে আমার প্রতি মুহূর্তে এটাই টেনশন হয় যে আজকে যদি আমি না বেরোই, আমার কি করে আমি চলবো। মানে আমার টার্গেট থাকে আমাকে পার ডে 700 টাকা করে ইনকাম করতেই হবে,
মানে আমার ইএমআই, আমার ফ্যামিলি, আমার বাবার ওষুধ খরচা, সব কিছু। একদম। জীবনে এখনো পর্যন্ত বেস্ট লেসন কি পেয়েছো? বেস্ট লেসন এটাই পেয়েছি যে মানে আমি যখন একটা টাইমে প্রচুর দুহাতে টাকা ইনকাম করেছি, তখনও আমি বন্ধুদেরকে পেয়েছি। তখন আমার মানে তখন একটা টাইমে একরকম বন্ধু পেয়েছি। যখন এই টাইমটা, তখন আমি আসল বন্ধু পেয়েছি। এবং আমি যে মুখ থুবড়েতে পড়ে আছি, এখান থেকে আস্তে 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 যে তাজুদাও আমাকে একটা সুযোগ করে দিয়েছেন, বা মাঝে মাঝে যে এই যে ছোটোখাটো যে এক্সিবিশন, মানে আমার পার্টনারের খাবারের যে এক্সিবিশন হোক, বা যখন এই ট্রাভেলের হোক, বা কারোর ফ্ল্যাট দেখে দিচ্ছি, বা কারোর বাড়ি দেখে দিচ্ছি, যেভাবে হোক সেটাও করছো। হ্যাঁ। এবার এতেও আবার কি হয়েছে, প্রচুর মানুষ ফেসবুকে আবার মানে নানা রকম কটূক্তিও বলেছে যে তুই আর কত দিকে করবি, মানে কত সব দিকেই মুখ মেরে বেড়াচ্ছিস, এদিকে ওদিকে সেদিকে, একটা লক্ষ্য ধরে চল। কিন্তু তাদেরকে আমি এটা বোঝাতে পারছি না যে ওই উবেরে করে আমি আজকে তো ধরুন আজকে আমার শরীরটা খারাপ, হতেই পারে আমার শরীরটা খারাপ, আমি বেরোতে পারলাম না, কিন্তু আমার তো ফ্যামিলিকে তো চালাতে হবে, তো সেখান থেকে আমাকে অন্য দিক থেকে আমাকে আর্ন করতেই হবে। একদম। তো চারিদিক তুমি থেকে যদি সৎ পথে রোজগার করো তাহলে হ্যাঁ। তো কারো কিছু বলার থাকতেই পারে না। এটাই। আচ্ছা, এই যে তোমার ভালো লাগা, তোমার জীবন সঙ্গী খুঁজে নেওয়া, তখন তুমি মাকে বললে, বাবা জানলো, অ্যাকসেপ্ট করে নিল, বন্ধুরা কিভাবে নিয়েছিল, কখনো মানে এরকম মানে হাস্যকর হ্যাঁ। পাত্র হয়েছে কখনো? হ্যাঁ, কিন্তু আমার যারা মানে ছোট থেকে যাদের থেকে বড় হয়েছি, তো তাদেরও কিছু কিছু জন অ্যাভয়েড করে যে এটা কোনো লাইফ হলো, মানে দুটো মেয়ে কিভাবে থাকবি, এরকম দুটো মেয়ে কিভাবে থাকবি, ফিউচার কি। আবার কিছু কিছু মানে বন্ধুদের বেশি, আরে ভাই এটা কোনো সমস্যা নয়, এরকম প্রচুর মানুষের হয়, এরকম কুল, মানে তারাও মানে ওকে খুব ভালোবাসে, একসাথে খাওয়া দাওয়া, পার্টি করা, ঘুরতে যাওয়া, মানে এরকম। কিন্তু প্রচুর মানুষের থেকে উপেক্ষাতে এখনো পাই, মানে সেটাকে এখন তুমি পজিটিভলি নাও? হ্যাঁ, না মানে বেশিরভাগ মানুষেরই খারাপ দিকটা যেটা আসে, শারীরিক সম্পর্ক কি করে করবি, আরে ভাই শারীরিক সম্পর্ক, আমার মানসিক সম্পর্কটাই আমার মেন্টাল সম্পর্ক আসল। এবার দুটো মানুষ মানে বংশবৃদ্ধি যে করতেই হবে, এখন তো অনেক উপায় বেরিয়েছে, বাট যাই হোক না কেন, বা বংশবৃদ্ধি যে করতে হবে এরকম তো কোনো মানে নেই। আমি এটা মনে করি দিনের শেষে আমি কার সাথে হ্যাপি, এটাই। একদম। এবার তাতে আমার ফ্যামিলির লোকরাও, মানে অন্যান্য লোকরা বলে না ডিরেক্ট, কিন্তু বুঝতে তো পারি। আবার অনেকে আছে তাদের বাড়িতে যাতায়াত সব কিছুই আছে ওকে নিয়ে, এরকম। আমার মা একটা কথাই বলে যে আমি যতক্ষণ আছি তোকে কেউ কিছু বলবে না, আমি একদম। বুঝে নেব। ওই মা বাবার সাপোর্টটা তুমি পেয়েছো, বন্ধু। পরিবারের সাপোর্টটা বন্ধু। পেয়েছো, বন্ধুদের সাপোর্টটা না, পেয়েছো। আমার মা বাবা আমার বন্ধু, মানে আচ্ছা। আমার বাবা মার কথা, তুই যাতে হ্যাপি আমরা তাতে হ্যাপি। একদম তাই।